আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আজকে আলোচনা করব অর্থনীতির প্রকারভেদ নিয়ে। প্রাথমিক অবস্থায় অর্থনীতিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। প্রাথমিক অবস্থায় অর্থনীতিকে চার ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ব্যষ্টিক অর্থনীতি, নাম্বার 2 সামষ্টিক অর্থনীতি, নাম্বার 3 নেতিবাচক অর্থনীতি, নাম্বার 4 ইতিবাচক অর্থনীতি। তাহলে 1 নম্বর হলো ব্যষ্টিক অর্থনীতি, 2 নম্বর সামষ্টিক অর্থনীতি, 3 নম্বর নেতিবাচক অর্থনীতি, 4 নম্বর ইতিবাচক অর্থনীতি। এই মোট 4 প্রকারের অর্থনীতি। আমরা এই 4 প্রকারের অর্থনীতি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথম নম্বর প্রকার বলেছিলাম ব্যষ্টিক অর্থনীতি। এটাকে ইংরেজি ভাষায় মাইক্রো ইকোনমিক্স বলে। মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্সের যে মাইক্রো শব্দটি, এই শব্দটি হলো মূলত গ্রিক শব্দ মাইক্রোস থেকে আগত, যার অর্থ হলো ক্ষুদ্র, ছোট। তো ব্যষ্টিক অর্থনীতি বলা হয় সমাজবিজ্ঞানের এমন একটি শাখা, যেই শাখায় একক ব্যক্তি বা একক কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিষয়ে বিশদভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তাহলে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্সের মধ্যে রাষ্ট্রের, কান্ট্রির বা দেশের অর্থনৈতিক বিষয়ে কোনো কথা বলা হয় না। একটা দেশ কিভাবে উন্নয়নশীল হবে, একটা দেশ কিভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করবে, একটা দেশের মানুষের কিভাবে মাথাপিছু আয় হবে, একটা দেশের কিভাবে মুদ্রাস্ফীতি ইত্যাদি, এ সকল বিষয় কি করা হয় না, ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্সের মধ্যে কথা বলা হয় না। তাহলে এখানে কথা বলা হয় একক ব্যক্তি নিয়ে, একক ব্যক্তি নিয়ে, একক প্রতিষ্ঠান নিয়ে। একজন মানুষ সে কিভাবে আয় করবে, কিভাবে ব্যয় করবে, কিভাবে তার চাহিদা পূরণ করবে, কিভাবে ভোগ করবে, কিভাবে বিনিয়োগ করবে, কিভাবে সঞ্চয় করবে। একজন মানুষের একক একটা প্রতিষ্ঠানের সঞ্চয় কিভাবে হবে, কোন পদ্ধতিতে সে ভোগ করবে, কনজিউম করবে, কিভাবে সে আয় করবে, কিভাবে ব্যয় করবে, কোন পন্থা অবলম্বন করলে একজন মানুষ, একক একটা প্রতিষ্ঠান উন্নতি অর্জন করতে পারে। তো এই সকল বিষয়ে একক ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিষয়ে বিশদভাবে বিস্তারিতভাবে যেখানে আলোচনা করা হয়, সেটাকে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি বলে। বিশিষ্ট অর্থনীতিবিদ জেমস রিচার্ড তার ভাষায় ব্যষ্টিক অর্থনীতি হলো ব্যক্তির এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যাবলীর আলোচনা। তবে তিনি এখানে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে এখানে রাষ্ট্রের বা দেশের বা কান্ট্রির অর্থনৈতিক কোনো বিষয়ে আলোচনা করা হবে না। এখানে ব্যক্তির, সুনির্দিষ্ট ব্যক্তির অর্থনৈতিক কার্যাবলীর কি করা হবে, আলোচনা করা হবে। এজন্য আমরা বলতে পারি ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স হলো আলাদা আলাদা ব্যক্তিবর্গের আয়, ব্যয়, বিনিয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা করার একটি বিজ্ঞান। এই বিজ্ঞানের মধ্যে নির্দিষ্ট ব্যক্তির, নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানের আয়, ব্যয়, বিনিয়োগ, ভোগ বা কনজিউম, সঞ্চয়, উপার্জন ইত্যাদি নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। এটা হলো 1 নম্বর। আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই না? 2 নম্বর হলো সামষ্টিক অর্থনীতি। এটাকে ইংরেজি পরিভাষায় ম্যাক্রো ইকোনমিক্স বলে। ম্যাক্রো ইকোনমিক্স।
সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স, এই ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে, যার অর্থ হলো বড়, যার অর্থ বড়। তো সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স এখানে কোনো বিশেষ ব্যক্তি, একক ব্যক্তি কিংবা একক কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় না। একক ব্যক্তি বা একক কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয় না। তাহলে এখানে কোন বিষয়ে আলোচনা করা হয়? এখানে আলোচনা করা হয় একটি রাষ্ট্রের, একটি দেশের অর্থব্যবস্থার সামগ্রিক দিক নিয়ে আলোচনা করা হয়। সামগ্রিকভাবে একটি রাষ্ট্রের, একটি দেশের অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ একটি দেশের জাতীয় উৎপাদন কিভাবে হবে, একটি দেশের জাতীয় উৎপাদন কিভাবে হবে, বিনিয়োগ কিভাবে হবে, একটি দেশ কোন পদ্ধতিতে ইনকাম করবে, আয় করবে, উন্নয়নশীল রাষ্ট্র হবে, একটি দেশের ব্যয় করার পদ্ধতি কি হবে, সে কিভাবে ব্যয় করবে, কোন পদ্ধতিতে ব্যয় করলে আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয় সাধন হবে, একটি রাষ্ট্রের জনগণের মাথাপিছু আয় এবং বেকারত্ব নিরসন ইত্যাদি এই সকল বিষয় নিয়ে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আলোচনা করা হয়। তাহলে আমরা এখান থেকে খুবই স্পষ্টভাবে বুঝতে পারি যে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতির মধ্যে একক ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ে আলোচনা করা হয়, আর সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে একটি রাষ্ট্রের বা একটি দেশের অর্থনৈতিক বিষয় নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করা হয়। তাহলে একটা দেশ, ফর এক্সাম্পল ধরেন বাংলাদেশ, বাংলাদেশে কিভাবে বিনিয়োগ করলে, দেশের জাতীয়ভাবে কিভাবে সে বিনিয়োগ করলে বাংলাদেশ দিন দিন উন্নতশীল রাষ্ট্র হবে, কিভাবে সে ব্যয় করলে, তার টাকা পয়সাকে খাটালে, কাজে লাগালে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে, কিভাবে ব্যয় করলে, কিভাবে আয় করলে দেশের আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয় সাধন হবে, রাষ্ট্র অর্থনৈতিক কোন পন্থা অবলম্বন করলে দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, বাড়বে, কি পন্থা অবলম্বন করলে অর্থনৈতিক কোন সিস্টেমে দেশ চালালে, অর্থনৈতিক কোন সিস্টেমে দেশ চালালে দেশের জিডিপি বৃদ্ধি পাবে, কিভাবে দেশ চালালে কোন অর্থনৈতিক পন্থা অবলম্বন করলে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ বিশ্বের দরবারে শির উঁচু করে দাঁড়াতে পারবে। এই সকল বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। শুধু যে এখানেই তা নয়, বরং আরো অনেক বিষয় রয়েছে, যেমন কিভাবে চললে, কিভাবে অর্থনীতির রুলসটাকে প্রয়োগ করতে পারলে বিভিন্ন দ্রব্যের দাম, উৎপাদন, দ্রব্যের দাম কি থাকবে, মানুষের নাগালের ভিতরে থাকবে, উৎপাদন ভালোভাবে হবে, সুষম বন্টন হবে, পণ্যের সুষম বন্টন হবে, এই সকল বিষয়, উৎপাদন, সুষম বন্টন, কনজিউম, এই সকল বিষয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকেই বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। তো এটাকে আমরা এক কথায় বলতে পারি, অর্থনীতির যে শাখায় একটি দেশের অর্থনৈতিক সামগ্রিক আচার আচরণ নিয়ে বিশ্লেষণ করা হয় সেটাকে সামষ্টিক অর্থনীতি বলে। তো এই মোটামুটি আমরা কি করলাম, সংক্ষেপে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি আর ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি নিয়ে কিছু কথা বললাম। এবার আসুন তৃতীয় প্রকার, ইতিবাচক অর্থনীতি। ইতিবাচক অর্থনীতি, ইতিবাচক অর্থনীতি বলতে সমাজবিজ্ঞানের এমন শাখাকে বোঝানো হয়
যেই অংশে বা যেই শাখায় অর্থনীতির মানে এখানে কি করা হবে, কিভাবে করা হবে, কার জন্য করা হবে। অর্থনৈতিক যেই অংশে কি করা হবে, কিভাবে করা হবে, কার জন্য করা হবে, এই তিনটা বিষয় নিয়ে বা এ জাতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটাকে ইতিবাচক অর্থনীতি বলে। মানে অর্থনীতির যেই অংশে কি করা হবে, কার জন্য করা হবে, কিভাবে করা হবে, এ জাতীয় বিষয় নিয়ে অর্থনীতির যেই অংশে আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, সেটাকে বলা হয় ইতিবাচক অর্থনীতি। যেমন বিশিষ্ট অর্থনীতিবিদ স্ট্যানলি তিনি এটার সংজ্ঞা দিয়েছেন এভাবে যে ইতিবাচক অর্থনীতি অর্থনীতির এমন একটি শাখা যা অর্থনৈতিক ঘটনার বর্ণনা ও ব্যাখ্যাকে বোঝায়। তো ইতিবাচক বক্তব্যে মানুষের বিভিন্ন সামাজিক আচরণ ব্যাখ্যা করা হয়। যেমন সরকার কোন নীতি দ্বারা বেকারত্ব দূর করবে, সরকার কোন নীতি দ্বারা বেকারত্ব দূর করবে, এটা নিয়ে ইতিবাচক অর্থনীতির মধ্যে কি করা হয়, আলোচনা করা হয়। যেমন বর্তমান বাংলাদেশে করোনা আসার পরে চাকরি করার উপযুক্ত প্রায় 50 লক্ষ বা একসময় যাদের চাকরি ছিল বা যাদের হাতে ফ্যামিলির দায়িত্ব, এরকমের 50 লক্ষ মানুষ বেকার, 50 লক্ষ মানুষ বেকার। তো যদি একজন মানুষের আওতাধীন 4 থেকে 5 জন করে লোক হয়, তাহলে আপনি দেখেন প্রায় 4 কোটির উপরে মানুষ কি হচ্ছে, তাদের খাবারের কোনো ব্যবস্থা এখন নেই। কারণ যেই ফ্যামিলি একটা লোকের উপর নির্ভরশীল, যদি করোনা আসার পরে এই লোকটি বেকার হয়, আর যদি ওই ফ্যামিলির মধ্যে 4 জন লোক থাকে, তার মানে এরা সবাই এখন কি বেকার হয়ে গেল না? এদের সবার খাবারের ব্যবস্থা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এদের খাবারের কোনো ব্যবস্থা নেই। তো এই যে বেকারত্ব সৃষ্টি হলো, বাংলাদেশে মাস্টার্স ডিগ্রি কমপ্লিটেড এরকমের লক্ষ লক্ষ 20 লক্ষেরও বেশি কি ছাত্রভাই বেকার, যাদের কোনো জব নেই, কোনো চাকরি নেই। তো এই যে বেকারত্ব সৃষ্টি হয়েছে, তো অর্থনীতির যেই অংশে বেকারত্ব কিভাবে দূর করা হবে, কোন পন্থা অবলম্বন করলে এদের কর্মসংস্থান হবে, কিভাবে রাষ্ট্র চালালে এই সকল বেকার যুবক আর বেকার থাকবে না। কারণ যখন সমাজে মানুষ বেকার থাকে, এই বেকার লোকদের মাধ্যমেই অধিকাংশ অপরাধ সংগঠিত হয়। আপনি দেখবেন যারা ইয়াবাতে অভ্যস্ত, যারা ফেন্সিডিলে অভ্যস্ত, যারা ইফটিজিংয়ে অভ্যস্ত, যারা পর্নোগ্রাফিতে অভ্যস্ত, এ জাতীয় খারাপ যত কাজ আছে, এই খারাপ, অশ্লীল, রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী, সমাজ বিরোধী এ জাতীয় যত কাজ রয়েছে, এই বেশিরভাগ কাজের মধ্যে বেকার লোকগুলাই জড়িত। তার কোনো কাজ নেই, বেকার, তো কি করবে? সে চাকরি পাচ্ছে না, সে জব পাচ্ছে না, এবার সে এক পর্যায়ে একটা অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে পড়ে, রাষ্ট্রবিরোধী কাজে জড়িয়ে পড়ে, সমাজ বিরোধী কাজে জড়িয়ে পড়ে। কেন করে? যেহেতু সে বেকার। তো এই বেকার মানুষের দ্বারাই বেশিরভাগ খারাপ কাজ সংগঠিত হয়, বেকার মানুষের দ্বারাই বেশিরভাগ অনৈতিক কাজ সংগঠিত হয়, বেকার মানুষের দ্বারাই বেশিরভাগ রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী কাজ সংগঠিত হয়। তো এখন এই বেকারত্ব কিভাবে দূর করা হবে, এই বেকার মানুষদেরকে কিভাবে কর্মসংস্থানে নেওয়া যাবে, কিভাবে এদের কর্মসংস্থান ক্রিয়েট করা যায়, তৈরি করা যায়, অর্থনীতির যেই শাখায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটাকে ইতিবাচক অর্থনীতি বলা হয়। ঠিক তেমনিভাবে অর্থনীতির কি কি পলিসি গ্রহণ করলে মুদ্রাস্ফীতি দূর হবে, কি কি পলিসি দূর করলে মুদ্রাস্ফীতি দূর হবে, এ জাতীয়, এক কথায় এ জাতীয় বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটাকে ইতিবাচক অর্থনীতি বলা হয়। চার নম্বর, নেতিবাচক অর্থনীতি। নেতিবাচক অর্থনীতি এই শাখার মধ্যে অর্থনীতির ওই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় যেটা
ইতিবাচক অর্থনীতির বিপরীত। যেটা কি ইতিবাচক অর্থনীতির বিপরীত। যেমন অর্থনীতির এই শাখায় কোনটি করা উচিত নয়, কোনটি করা ঠিক নয়, এই সকল বিষয় নিয়ে কি করা হবে, আলোচনা করা হবে। তো এক কথায় যেখানে কোনটি করা উচিত নয়, কোনটি করা ঠিক নয়, এরূপ প্রসঙ্গসমূহ আলোচিত হয়, এরূপ প্রসঙ্গসমূহ বা প্রশ্নসমূহ আলোচিত হয়, সেই শাখাকে কি বলা হয়, নেতিবাচক অর্থনীতি বলা হয়। যেমন অর্থনীতিবিদ এটার সংজ্ঞা দিয়েছেন এভাবে যে নেতিবাচক অর্থনীতি অর্থনীতির এমন একটি অংশ যা অর্থনৈতিক সততা সম্পর্কে মূল্য বা আদর্শিক বিধানগুলো প্রকাশ করে বা অর্থনীতির ফলাফল বা জনগণের নীতির লক্ষ্য হওয়া উচিত। তো এখানে কি করা হচ্ছে যে এটা এমন একটা শাখা অর্থনীতির যেখানে অর্থনৈতিক সততা সম্পর্কে মূল্য বা আদর্শিক বিধানগুলো প্রকাশ করা হয়। অর্থনৈতিক সততা সম্পর্কে বিধানগুলো যেখানে কি করা হয়, প্রকাশ করা হয়, সেটাকেই কি বলে, নেতিবাচক অর্থনীতি বলে। আল্লাহ, যাই হোক, তাহলে আমরা মোটামুটি সংক্ষেপে এতক্ষণে এই 4টি প্রকার নিয়ে কি করলাম, আলোচনা করলাম। ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, ইতিবাচক অর্থনীতি, নেতিবাচক অর্থনীতি। যেমন আমরা একটা এক্সাম্পল বলতে পারি সর্বশেষ নেতিবাচক অর্থনীতির, যে সমাজের আয়টা কিভাবে সুষম বন্টন হবে, কিভাবে বন্টন না হলে এটা সুষম বন্টন হয় না, অন্যায় বন্টন হয়। এই অন্যায় বন্টন নিয়ে এখানে কি হবে, আলোচনা হবে। যেমন রাষ্ট্রগত কয়েকদিন আগে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে প্রণোদনা দিয়েছিল, কি দিয়েছিল, কিন্তু সেখানে প্রায় সব কোটি পত্রিকার মধ্যে রিপোর্ট করা হয়েছে যে এই প্রণোদনার 24% ব্যবসায়ীরা পায় নাই। তার রাস্তায় কি হয়ে গেছে, গুম হয়ে গেছে। গুম হয়ে গেছে মানে মধ্যখানে যারা আছে না দরবেশরা হাদিয়া হিসেবে পকেটে ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশে দরবেশদের কি নেই, অভাব নেই, দরবেশদের অভাব নেই। তো এই যে রাষ্ট্র যেখানে ব্যবসায়ীদেরকে প্রণোদনা দিল, সেই প্রণোদনার 24% দরবেশদের পকেটে ঢুকে যায়। যেখানে এইটা নিয়ে আলোচনা করা হয়, এইটাই হলো নেতিবাচক অর্থনীতি। যে এখানে পকেটে ঢুকবে কেন, কোন পন্থা অবলম্বন করলে দরবেশদের পকেটে টাকা ঢুকবে না। শেয়ার মার্কেট দরবেশরা পুরোটাই খেয়ে দিয়েছে, পুরা শেয়ার মার্কেটটাকে কি করেছিল, দরবেশরা খেয়ে ফেলেছিল। তো এই যেই সকল দরবেশরা পুরা শেয়ার মার্কেটকে খেয়ে ফেললো, এখন কোন পন্থা অবলম্বন করলে এই দরবেশরা শেয়ার মার্কেট খেতে পারবে না, বা কোন পন্থা অবলম্বন করার কারণে এরা খেয়েছিল, এই পন্থা থেকে বের হয়ে আসতে হবে। এই সকল বিষয় নিয়ে যেই শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় নেতিবাচক অর্থনীতি। তো মোটামুটি এই 4 প্রকার হলো কি অর্থনীতির, আমরা এতক্ষণ আলোচনা করলাম। আল্লাহ, এবার আসো, আমরা বিগত দিনও বলে এসেছিলাম যে বর্তমান পৃথিবীতে মোট 4টি অর্থ ব্যবস্থা কি আছে, চালু আছে। নাম্বার 1 ইসলামী অর্থ ব্যবস্থা, নাম্বার 2 পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, নাম্বার 3 সমাজবাদী বা সমাজতন্ত্র, সমাজবাদী অর্থ ব্যবস্থা, আর নাম্বার 4 মিক্সড বা মিশ্র অর্থ ব্যবস্থা। তো এই যে 4টি অর্থ ব্যবস্থা, এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। প্রথম নম্বর, ইসলামী অর্থ ব্যবস্থা ছাড়া বাকি 3 অর্থ ব্যবস্থায় তারা এই কথা বিলিভ করে, এই কথা বিশ্বাস করে যে মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, মানুষের প্রয়োজন অসীম কিন্তু উপকরণ সীমিত, মানুষের প্রয়োজন অসীম কিন্তু উপকরণ সীমিত। এই কথাটাকে ইসলামী অর্থ ব্যবস্থা ছাড়া বাকি 3 অর্থ ব্যবস্থায় কি করা হয়, বিশ্বাস করা হয়। তারা এটাকে বিশ্বাস করে।
যে সম্পদ কি সীমিত কিন্তু প্রয়োজন বেশি। কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় এটা কখনোই স্বীকার করা হয় না, এবং ইসলামী অর্থব্যবস্থা কখনোই এটাকে মেনে নেয় না যে মানুষের প্রয়োজন বেশি আর অভাব, মানুষের প্রয়োজন বেশি আর সম্পদ কি সীমিত। এই কথাকে ইসলামী অর্থব্যবস্থা কখনোই স্বীকৃতি দেয় না বা মেনে নেয় না। কারণ যদি এখানে আপনি আমি যদি আমরা মনে করি যে মানুষের প্রয়োজন বেশি আর সম্পদ সীমিত, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে একটা অভিযোগ আরোপিত হবে যে আল্লাহ পাক মানুষকে প্রয়োজন দিয়েছেন বেশি কিন্তু সম্পদ দিয়েছেন কম। এই অভিযোগটি আসবে না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এরকম একাধিক আয়াত রয়েছে। হ্যাঁ, তো যদি এই কথা বিলিভ করা হয়, বিশ্বাস করা হয়, প্রয়োজন বেশি সম্পদ সীমিত, প্রয়োজন বেশি উপকরণ সীমিত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অভিযোগ আরোপিত হবে যে আল্লাহ পাক মানুষকে প্রয়োজন দিয়েছেন বেশি, সম্পদ দিয়েছেন কম। তাহলে কম সম্পদের মাধ্যমে মানুষ তার প্রয়োজন পুরা করবে কিভাবে? এটা হতে পারে না। যিনি খালিক, যিনি রব, যিনি মালিক, তিনি এটা কখনোই করতে পারেন না যে আমি তাকে সম্পদ দিব কম আর তার প্রয়োজন দিব বেশি, তাহলে অতিরিক্ত প্রয়োজনটা সে কোথা থেকে পূরণ করবে? তো এটা আল্লাহ পাক কখনোই করতে পারেন না, এটা আল্লাহ পাকের নীতি বিরুদ্ধ। এজন্য ইসলামী অর্থব্যবস্থার বিশ্বাস হলো, বিলিফ হলো যে আল্লাহ পাক মানুষকে সেই পরিমাণ প্রয়োজন বা সম্পদ দিয়েছেন যে পরিমাণ তার প্রয়োজন। আল্লাহ পাক মানুষকে ওই পরিমাণ সম্পদ দিয়েছেন, উপকরণ দিয়েছেন যে পরিমাণ তার প্রয়োজন। আল্লাহ পাক মানুষকে প্রয়োজন থেকে কম উপকরণ দেন নাই, আল্লাহ পাক মানুষকে প্রয়োজন থেকে কম সম্পদ দেন নাই, বরং ওই পরিমাণে সম্পদ দিয়েছেন, ওই পরিমাণে উপকরণ দিয়েছেন যেই পরিমাণ তার প্রয়োজন রয়েছে, প্রয়োজন থেকে কম দেন নাই। কিন্তু বাকি তিন অর্থ ব্যবস্থায় মনে করা হয় মানুষের প্রয়োজন বেশি আর উপকরণ কম, উপকরণ কম। কারণ ইসলাম যেহেতু এটাকে স্বীকার করে না, যেহেতু ইসলাম এটাকে বিলিভ করে না, কিন্তু এখানে যারা ইসলামী অর্থব্যবস্থায় বিশ্বাসী নয় তারা একটা প্রশ্ন কি করে উত্থাপন করে, তারা বলে যদি মানুষের প্রয়োজন বেশি হয়, যদি মানুষের প্রয়োজন বেশি না হয়, যদি প্রয়োজন বেশি না হয় আর উপকরণ কম না হয়, যদি এই দুইটাই সমান সমান হইতো, প্রয়োজন যেরকম উপকরণও সেরকম, যদি এই দুইটাই সমান সমান হতো, তাহলে পৃথিবীতে এত অভাব কেন? পৃথিবীতে এত অভাব কেন? আফ্রিকার অনেক রাষ্ট্রের মানুষ না খেয়ে মারা যাচ্ছে কেন? এই প্রশ্নটা কি আসবে না? যদি আল্লাহ পাক প্রয়োজন অনুসারে সম্পদ দিয়ে থাকেন, তাহলে এত অভাব কেন? পৃথিবীর আফ্রিকা অঞ্চলে মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে কেন? বাংলাদেশেই কত অভাব না? এই অভাবগুলো কেন? তো এটার উত্তর হলো, যিনি সম্পদ দিয়েছেন, যিনি সম্পদ দিয়েছেন, সম্পদ কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যেটাকে প্রয়োজন হিসাবে আমাদেরকে বলেছেন আমরা সেটাকেই প্রয়োজন হিসাবে গ্রহণ করব, আর তিনি যেটাকে প্রয়োজন হিসাবে বলেন নাই সেটাকে, এবং তিনি যেটা করতে নিষেধ করে দিয়েছেন আমরা সেটা করব না। তাহলে উপকরণ এবং প্রয়োজন দুটোর মধ্যে সমন্বয় সাধন হবে। কিভাবে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে মদ খেতে পারবে না, এটা একটা ইসলামের বিধান, মদ খাওয়া যাবে না, এটা হারাম। হারাম না? ইসলামের বিধান। যে বর্তমান বিশ্বের মধ্যে যেই সিস্টেমে ক্রিকেট খেলা হচ্ছে, এটা ইসলাম সমর্থন, এটা না জায়েজ, এটা ইসলামে নিষিদ্ধ। সিনেমা, এটা ইসলামে নিষিদ্ধ, নিষিদ্ধ না? ক্যাসিনো, এটা ইসলামে নিষিদ্ধ। এখন আল্লাহ পাক আপনাকে স্পষ্ট করে বলে দিয়েছেন আপনি মদ খেতে পারবেন না, ফেন্সিডিল খেতে পারবেন না, আপনি জুয়া খেলতে পারবেন না, বলে দিয়েছেন না? স্পষ্ট আয়াতের মধ্যে রয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
জুয়া সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে, মান ক্বালা লি সাহিবিহি তাআল উকামিরকা ফালইয়াতাসাদদাক। যে সে জুয়া খেলে নাই কিন্তু তার সাথীকে বলছে আসো জুয়া খেলবো, এই যে এই কথা বলেছে আল্লাহ পাক মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেজন্য কি করে সদকা করে। মান ক্বালা লি সাহিবিহি তাআল উকামিরকা ফালইয়াতাসাদদাক। তো ইসলামে জুয়া নিষিদ্ধ। এখন একটা মানুষের তার যে পরিমাণ ইনকাম রয়েছে, তার যে পরিমাণ সম্পদ রয়েছে, এই সম্পদ দিয়ে সে তার বৈধ সকল প্রয়োজন পুরা করতে পারবে, কিন্তু সে জুয়া খেলে, সে ফেন্সিডিল খায়, সে ইয়াবা খায়, সে মদ খায়, তাহলে যদি সে মদ না খাইতো তাহলে এখান থেকে তার একটা টাকা কি হইতো, সঞ্চয় হতো, ওই টাকা দিয়ে সে তার বৈধ প্রয়োজন পুরা করতে পারত। তাহলে এখানে যেই বিষয়টা থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন যে এটা মানুষের প্রয়োজনের ভিতরে পড়ে না, এটা আমার প্রয়োজন না, এখন যদি আমি সেটাকে প্রয়োজন বানিয়ে ফেলি তাহলে আল্লাহ পাক তো আমাকে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ, ওই পরিমাণ সম্পদ, যেই পরিমাণ সম্পদ দিয়ে আমি আল্লাহর বিধান অনুযায়ী বিধানকে ফলো করে বৈধ প্রয়োজনগুলোকে পুরা করতে পারবো, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন সেই পরিমাণ, যেই পরিমাণ সম্পদ দ্বারা আমার বৈধ প্রয়োজন পূরণ হবে। এখন যদি আমি অবৈধ আরেকটা প্রয়োজন বানিয়ে নেই তাহলে সেইটা পূরণ করার জন্য তো আল্লাহ পাক আমাকে সম্পদ দেন নাই, তাহলে প্রয়োজন ক্রিয়েট করব আমি, প্রয়োজন তৈরি করব আমি আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে, আর সম্পদ দিবেন আল্লাহ, এটা কি হয়? আমি আল্লাহ পাকের বিধান মানব না, আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করে নিজ থেকে একটা প্রয়োজন তৈরি করে নিলাম, আর আবার বসে আছি যে এই প্রয়োজন পুরো করার জন্য আল্লাহ পাক আমাকে সম্পদ দিবেন, সেটা কি হয়? কখনোই হয় না। তাহলে যদি আমরা আল্লাহ পাক যে সকল বিষয়কে নিষেধ করে দিয়েছেন যদি সেগুলোকে আমরা প্রয়োজন থেকে বের করে দেই, যেগুলো আমার প্রয়োজন না, যদি আমি শুধু বৈধ প্রয়োজনগুলোকে পূরণ করি তাহলে আল্লাহ পাক আমাকে যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ দিয়ে বৈধ প্রয়োজন পুরা করা সম্ভব। এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনি এখানে বলতে পারেন তাহলে আফ্রিকার কান্ট্রিগুলোর মধ্যে মানুষ না খেয়ে কেন মারা যাচ্ছে? খুবই সহজ উত্তর, ওই সকল রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছে, এত সম্পদ দিয়েছে, সম্পদের কোনো অভাব নেই, ওখানে খনিজ সম্পদে ভরপুর। যদি ওই সকল সম্পদ তারা সঠিকভাবে ব্যবহার করতে পারত, ব্যবহার করতে পারলে ওই সকল রাষ্ট্র অনেক ধনী হয়ে যেত, কিন্তু পারতেছে না কেন? এটা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থার একটা খারাপ দিক, যে ওখানে ইসলামী অর্থব্যবস্থা কি নয়, চালু নয়, ওখানে পুঁজিবাদী অর্থব্যবস্থা চালু হওয়ার কারণে এই পশ্চিমা বিশ্বের সন্ত্রাসগুলো সেই সকল রাষ্ট্রের সম্পদ নিজেরা চুরি করে ডাকাতি করে সব নিয়ে নিচ্ছে। তাহলে এখানে সম্পদ অবশ্যই রয়েছে, কিন্তু ইসলামী অর্থব্যবস্থা চালু না থাকার কারণে, পুঁজিবাদী অর্থব্যবস্থার কারণে উন্নত রাষ্ট্রগুলো ওই সকল রাষ্ট্রের সম্পদ নিজেরা কুক্ষিগত করে রেখেছে, এই জন্য এই সকল মানুষ না খেয়ে মারা যাচ্ছে। তাহলে এখানে একটাই উত্তর, যদি এখানে ইসলামী অর্থব্যবস্থা চালু হতো, যদি বিশ্বের মধ্যে এটা চলতো, তাহলে ওই সকল রাষ্ট্রের মানুষ এত দুর্ভিক্ষের শিকার হতো না। যাই হোক, এবার আমরা আসি আমাদের মূল আলোচনায়। তো অর্থনীতিকে গতিময় করার জন্য, অর্থনীতিকে গতিময় করার জন্য আর পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজবাদী অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, এই তিন অর্থব্যবস্থার দৃষ্টিতে অসীম প্রয়োজনকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করার জন্য ইসলাম যেহেতু এটাকে সমর্থন কি করে না, এটাকে শুধু ওরাই কি করে, বিলিভ করে। এজন্য ওদের দৃষ্টিতে যে অল্প উপকরণের মাধ্যমে অসীম প্রয়োজন পুরো করার জন্য এবং অর্থনীতিকে গতিময় করার জন্য, অর্থনীতিকে গতিময় করার জন্য প্রথমেই অর্থনৈতিক 4টি সমস্যার সমাধান বের করতে হবে। মানে অর্থনীতিতে এমন 4টা মৌলিক সমস্যা রয়েছে, অর্থনীতিতে এমন 4টা মৌলিক সমস্যা রয়েছে, যদি এই 4টা মৌলিক সমস্যার সমাধান বের করা সম্ভব না হয় তাহলে কখনোই অর্থনীতিকে গতিময় করা যাবে না। যদি এই 4টা মৌলিক সমস্যার সমাধান বের করা সম্ভব না হয় তাহলে কখনোই অর্থনীতিকে গতিময় করা যাবে না। এজন্য যদি অর্থনীতিকে গতিময় করে তুলতে হয়
তাহলে অবশ্যই অর্থনীতির সেই মৌলিক 4টি সমস্যার সমাধান বের করতে হবে। ঠিক তেমনিভাবে ওদের দৃষ্টিতে যদি অল্প উপকরণের মাধ্যমে অধিক প্রয়োজন মেটাতে হয়, তাহলে অর্থনীতির এই মৌলিক 4 সমস্যার সমাধান বের করতে হবে। তো এখন আমরা অর্থনীতির সেই মৌলিক 4টি সমস্যা এবং তার সমাধান নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।